সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে WBTA টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের দর্শনের পেজ নাম্বার এসি 97 পেজের সেট 6-এর যে 16টি এসিকিউ কোশ্চেন আছে সেগুলি আলোচনা করব এবং যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। দেখ, যুক্তিকে কত ভাগে ভাগ করা যায় ও কী? যুক্তিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। অথবা যুক্তির অংশগুলি কী? যুক্তির অংশ 2টি, যথা আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। 2 বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? 2টি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক, কিন্তু গুণ ও পরিমাণের পার্থক্য থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বচনের বিরুদ্ধ বিরোধিতা বলে। 3 অধীন বিপরীত বিরোধিতা সত্য মিথ্যার নিয়মটি লেখো। একটি বচন মিথ্যা হলে তার অপর বচনটি সত্য হবে এবং একটি বচন সত্য হলে অপর বচনটি অনিশ্চিত হবে। অথবা সকল শিশু হয় সরল, বচনটির বিপরীত বিরোধী বচনটি কি? দেখো, এটা হচ্ছে সকল শিশু হয় সরল, এটা হচ্ছে এ বচন। তাহলে বিপরীত বিরোধিতা হয় এ আর ইর ভিতরে, তাহলে বিপরীত বিরোধী বচন হবে ই বচন, কোনো শিশু নয় সরল। 4 আবর্তনের ব্যাপ্যতা সংকলনটি নিয়মটি লেখো। যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। অথবা বিবর্তন করো, মানুষ কখনো দেবতা নয়। দেখো, এটি ই বচন, কোনো মানুষ নয় দেবতা, পাশে বিবর্তনীয়, একে বিবর্তিত করলে ই থাকলে এ বচন হবে, সকল মানুষ হয় অদেবতা। 5 বিকল্প স্বীকারজনিত দোষের একটি উদাহরণ দাও। হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, রাম আসবে অতএব শ্যাম আসবে না। এটি হলো বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। 6 বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কী প্রকারের বচন? নিরপেক্ষ বচন। অথবা প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত উদাহরণ দাও। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে। 7 শূন্য শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য শ্রেণী বলে। 8 একটি অশূন্য শ্রেণীকে ভেনচিত্রে ব্যক্ত করো। দেখো, অশূন্য মানে কি? যাদের বাস্তবে অন্তত একজন সদস্যের অস্তিত্ব আছে। তাহলে আমরা আই বচন লিখব। আই বচনের মূলে ভাষ্য হবে এসপি নট ইকুয়াল টু 0। তাহলে ভেনচিত্র হবে এইরকম, 2টো বৃত্ত হবে, একটা এস বৃত্ত আর একটা পি বৃত্ত। তাহলে নাম দেবো, একটা হচ্ছে এস আর একটা পি। আর এখানে লিখবো এসের মাথায় বার, পির মাথায় বার। দেখো, এসপি নট ইকুয়াল টু 0, তার মাঝখানে কী হবে? ক্রস চিহ্ন হবে। অথবা বুলীয় লিপির উদ্ভাবককে? জর্জ বুল। 9 সত্যাপেক্ষক যৌগিক বচন কাকে বলে? যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গবাক্যের সত্যমূল্যের উপর নির্ভর করে তাকে সত্যাপেক্ষক যৌগিক বচন বলে। 10 পি মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কী হবে? মিথ্যা হবে। অথবা একটি শত মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। পি ডট অস্বীকার পি, এটি একটি শত মিথ্যা বচনাকারের উদাহরণ। 11 তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? যেসব অনুমান পদ্ধতি আরোহের মতো অথচ যাদের মধ্যে আরোহ অনুমানের লক্ষণগুলি উপস্থিত থাকে না তাদের তথাকথিত আরোহ অনুমান বলা হয়। 12 আরোহ অনুমানের আকারগত ভিত্তি কী কী? প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নিয়ম। অথবা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও। অবাধ অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যত রাজহাঁস দেখেছি তাদের সবগুলি সাদা। আজ পর্যন্ত সাদা ভিন্ন অন্য কোনো রঙের রাজহাঁস দেখিনি, অর্থাৎ সকল রাজহাঁস হয় সাদা। 13 আরোহ অনুমানের 2টি গুরুত্বপূর্ণ লক্ষণ কী? প্রত্যক্ষের অতিক্রম ও সামান্যীকরণ। 14 একজন এককরণবাদী সমর্থকের নাম লেখো। কপি। 15 কারণের পরিমাণগত লক্ষণগুলি কী? পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। অথবা পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। বৃষ্টি হলো মাটি ভেজার পর্যাপ্ত শর্ত। 16 শর্ত কাকে বলে? কারণের অপরিহার্য অংশকে শর্ত বলে। এবার লজিকগুলি সমাধান করব। 3 এ
অথবা গুণ ও পরিমাণ নির্দেশ করো, অর্থাৎ বাক্যগুলিকে বচনে রূপান্তর করে তার গুণ পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো দেখ কবিরা সাধারণত সৎ, দেখো সাধারণত আছে, তাহলে আয় অথবা ও বচন। যদি সদার্থক হয় আয় বচন, অনর্থক হলে ও বচন, যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্য হচ্ছে কবি, লিখুন আমার কবি হয় সৎ। তাহলে আয় বচনের গুণ হবে সদর্থক আর পরিমাণ হবে বিশেষ। 3 দাগ সব সাপ বিষধর নয়, দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো সাপ নয় বিষধর, গুণ হবে নঙর্থক আর পরিমাণ হবে পরিমাণ বিশেষ। 4 দাগ কেবল সাহসীরা উদার হয়, তাহলে কেবল আছে এ বচন হবে আর উদ্দেশ্য ভেদে চেঞ্জ হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল উদার ব্যক্তি হয় সাহসী, গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে সামান্য। বীর অথবা বিবর্তনে আবর্তন করো। 4টে থাকবে, 4 2 8 নাম্বার। 1 সবুজ কাক নেই, দেখো নেই আছে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো, দেখো উদ্দেশ্য হচ্ছে কাক, তাহলে কোনো কাক নয় সবুজ, তাহলে পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল, উদ্দেশ্যে এক হবে কাক, গুণের পরিবর্তন হবে হয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ সবুজ। পাশে লিখব বিবর্তিত, একে আবর্তন করলে আয় বচন হবে, অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো অসবুজ প্রাণী হয় কাক। পাশে লিখব আবর্তিত। 2 দাগ ছাত্রীরা সাধারণত ব্যবহারে ভদ্র, দেখো সাধারণত আছে, তাহলে এটা আয় বচন হবে, সদার্থক আছে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব যে কোনো কোনো ছাত্রী হয় ব্যবহারে ভদ্র, পাশে লিখব বিবর্তনীয়, তাহলে আয় থাকলে বিবর্তন করলে ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন লিখব কোনো কোনো ছাত্রী নয় ব্যবহারে অভদ্র, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করব, আর আমরা জানি ও বচনে আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন লিখব ও বচনের আবর্তন সম্ভব নয়। 3 দাগ প্রত্যেক মানুষ স্বার্থপর, দেখো এ বচন হবে, যেহেতু প্রত্যেক আছে, প্রত্যেক হলে এ অথবা ও বচন হয়, সহার্থক হলে এ বচন আর নঅর্থক হলে ও বচন, যেহেতু সহার্থক আছে এ বচন হবে, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখব সকল মানুষ হয়
স্বার্থপর, পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে, তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো উদ্দেশ্যে এক হবে মানুষ, গুণের পরিবর্তন হবে নয়, অস্বার্থপর, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে ই থাকলে ই বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে ই বচন দিয়ে লিখব কোনো আবর্তনে কীভাবে চেঞ্জ হবে, তাহলে অস্বার্থপর ব্যক্তি নয় মানুষ, পাশে লিখব আবর্তিত। 4 সব রাজহাঁস সাদা নয়, দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে, তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখব কোনো কোনো রাজহাঁস নয় সাদা, পাশে লিখব বিবর্তনীয়। একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্যে এক হবে রাজহাঁস হয় অসাদা, পাশে লিখব বিবর্তিত। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে, তাহলে অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন দিয়ে লিখব কোনো কোনো উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন করবে, তাহলে অসাদা প্রাণী হয় রাজহাঁস, পাশে লিখব আবর্তিত। সিধা বৈধতা বিচার করো। নিরপেক্ষণের বৈধতা বিচার, দুটো উদাহরণ দেবে 8 নম্বর 4 করে। তাহলে প্রথম উদাহরণ হাতি চতুষ্পদ, ঘোড়া চতুষ্পদ, সুতরাং সব হাতি হয় ঘোড়া। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের। সিদ্ধান্ত কোনটা? সুতরাংয়ের পরে বাক্য সব হাতি হয় ঘোড়া, কী বচন হবে? এ বচন, আর এটা সিদ্ধান্ত। তাহলে দুটো বাক্য ভাগে রেখে আমরা সিদ্ধান্ত লিখব এ লেপ করে এ বচন দিয়ে। সকল হাতি হয় ঘোড়া। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ এস আর সাধ্যপদ পি। এবার দেখো হাতি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্য হবে অপদান আশ্রয় বাক্য। দেখো হাতি আছে প্রথম বাক্যে, হাতি চতুষ্পদ, তাহলে এটা এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে সকল হাতি হয় চতুষ্পদ। বাকি আছে কোনটা? ঘোড়া চতুষ্পদ, তাহলে এটাই বচন হবে। তাহলে এলেপ করে এই বচন দিয়ে লিখবো যে সকল ঘোড়া হয় চতুষ্পদ। এবার চিহ্নিত করব, হাতি আছে পক্ষপদ এস, ঘোড়া হচ্ছে সাধ্যপদ পি, আর চতুষ্পদ হচ্ছে হেতুপদ এম। তাহলে এবার আমরা পরপর নিয়মগুলো অনুসরণ করব, যেটা বৈধ না অবৈধ। নিয়ম মানলে বৈধ আর নিয়ম না মানলে অবৈধ। তাহলে প্রথম নিয়ম দেখব, দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখব হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয় বিধেয় অব্যাপ্য, এ বচনের ব্যাপ্য অব্যাপ্য ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? দেখো এম মানে চতুষ্পদ, দেখো একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদেশ। তাহলে আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে, তাহলে এটা মূর্তি আঁকবো আমরা, মূর্তি এ এ এটা মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমে আছে পি এম, প্রধান আশ্রয় বাক্যে পি এম, আর অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম,
এস এম, তাহলে কোন সংস্থান? দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট করে লিখব অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে লিখতে হবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি কেননা হেতুপদ চতুষ্পদ প্রধান ও অপ্রধান আশ্রয় বাক্যের এই বচনের বিধেয় স্থান থেকে ব্যাপ্য হয়নি, তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। এটুকু লিখতে পারলে তোমরা 4-4 পাবে। 2 দেখ, এই ন্যায়টি বৈধ কারণ এটি 3 পদ বিশিষ্ট এবং 3 পদ বিশিষ্ট ন্যায় হয় বৈধ। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে পাবো। সিদ্ধান্ত কোনটা? কারণের আগের বাক্য। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে সিদ্ধান্ত লিখব। এলেপ করে কি বচন হবে? এ বচন হবে। এই ন্যায়টি হয় বৈধ ন্যায়। দেখো দুটো পদ পেলাম, পক্ষপদ পেলাম এই ন্যায়টি এস, আর সাধ্যপদ পেলাম বৈধ ন্যায় পি। এবার খুঁজবো এই ন্যায়টি আর কোন বাক্যে আছে। দেখো আছে এটি 3 পদ বিশিষ্ট, তাহলে এটা কি হবে? অপ্রধান আশ্রয় বাক্য। কি বচন? এ বচন হবে। এটি মানে কি? এই ন্যায়টি। তাহলে লিখবো এই ন্যায়টি হয় 3 পদ বিশিষ্ট। দেখো আর বাকি আছে যেটা প্রধান আশ্রয় বাক্য হবে। 3 পদ বিশিষ্ট ন্যায় হয় বৈধ ন্যায়, তাহলে এটা এ বচন হবে। এলেপ করে এ বচন লিখব যে সকল 3 পদ বিশিষ্ট হয় বৈধ ন্যায়। তাহলে এবার কাজ চিহ্নিত করা। এই ন্যায়টি নিচে লিখব এস, বৈধ ন্যায় নিচে লিখব পি, আর 3 পদ বিশিষ্ট নিচে লিখব এম। তাহলে এবার পরপর আমরা নিয়মগুলো অনুসরণ করব। তাহলে প্রথম নিয়ম দেখব দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর নিয়ম দেখো দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না। দেখো হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর নিয়ম দেখো যে 3টি পদ থাকবে, 3টি পদই আছে। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ব্যাপ্য অব্যাপ্য। তাহলে হেতুপদ কি? 3 পদ বিশিষ্ট, দেখো ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সেখানে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ 2 জায়গায় ব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। সাধ্যপদ 2 জায়গায় অব্যাপ্য হয়েছে, নিয়ম মেনেছে। তাহলে এই 5টা নিয়ম মানলে কি হবে? যুক্তিটি বৈধ হবে। তাহলে এই যুক্তিটা বৈধ। তাহলে আমরা মূর্তি আর সংস্থান আঁকবো। তাহলে মূর্তি হবে মূর্তি, ট্রিপল এ মূর্তি, আর সংস্থান হবে এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমে আছে এমপি, এমপি অপ্রধান আশ্রয় বাক্য আছে এস এম, এম এ যোগ করব কোন সংস্থান? প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে দোষ, তাহলে দোষ হচ্ছে নেই। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা লিখবে। তাহলে ব্যাখ্যা পয়েন্ট করে তোমরা লিখবে এইভাবে যে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে এবং এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি। দেখো ত্রিপল এ হলে বৈধ মূর্তির নাম হবে বারবারা, আর নিচে বচনের নিচে আন্ডারলাইন করতে হবে। তোমরা এইভাবে করলে তোমরা 4-4 পাবে ব্যাখ্যা সমেত। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।